পড়িয়েছি। সো এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। টপিক যা আমি পড়িয়েছি তার বাইরে কিছুই আসবে না। তোমাদের কাজ হচ্ছে একটু ওই টপিকগুলোকেই ভালোমতো পড়াশোনা করা। স্লাইডটাকে বিশেষ করে তোমরা ফলো করতে পারো স্লাইডগুলোকে। এটা হচ্ছে ফাইনালের জন্য সাজেশন। আর ফাইনালের জন্য তোমাদের এক্সট্রা কি আর কোনো তোমাদের পক্ষ থেকে কিছু আছে কিনা সাজেশন যে তোমাদের এটা দরকার, অথবা এভাবে আমি যদি তোমাদের কিছু সাজেস্ট করি তোমাদের সুবিধা হয়? ম্যাম এখনো বুঝতে পারতেছি না। আচ্ছা, এখনো বুঝতে পারছি না। ঠিক আছে, সমস্যা নেই। যখন আমাদের এখনো অনেক সময় আছে, আরো 3 উইকস অথবা 2 উইকস তো ক্লাস আমাদের হবে। 3 উইকস ক্লাস হবে হয়তো। সো আমাদের সিলেবাস শেষ হওয়ার পরে যখন তোমরা প্রথম থেকে স্টার্ট করবে তখন তোমরা আমাকে এটা জানাতে পারো। আমাকে জাস্ট সিআর এর মাধ্যমে কনভে করতে পারো, অথবা পার্সোনালি জানাতে পারো যে আমাদের এই জায়গাগুলোতে একটু প্রবলেম হচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে আমার ফাইনালের জন্য তোমাদের মেইন সাজেশন হচ্ছে আমি স্লাইডে যে টপিকগুলো ক্ল্যারিফাই করেছি এই টপিকগুলো অনুযায়ী পড়াশোনা করা। এই টপিকের বাইরে কিছুই আসবে না। আর স্লাইডের বাইরে তোমাদের বই খাতা ম্যাটেরিয়াল দেওয়া আছে। আমি আরো কিছু ম্যাটেরিয়াল প্রোভাইড করব একেবারে ক্লাস শেষে। আমি প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য তোমাদেরকে আরো কিছু ডিরেকশন দিয়ে দিব। আর এর বাইরে যদি তোমাদের মনে হয় যে তোমাদের এভাবে কিছু সাজেশন দিলে অথবা তোমাদের কিছু কিছু জায়গাতে ক্ল্যারিফাই করলে সুবিধা হয়, সেটা তোমরা আমাকে জানাতে পারো। তো এই হচ্ছে আমার পুরো কোর্সের জন্য একটা তোমাদের কাছে সাজেশন, গাইডলাইন। ঠিক আছে, এখন আজকে আমরা যে টপিকে যাচ্ছি সেটা হচ্ছে ডিসিশন মেকিং প্রসেস অফ অর্গানাইজেশনস। এর আগে আমরা গত ক্লাসে অর্গানাইজেশনাল প্যাটার্ন আমরা পড়েছিলাম, প্যাটার্নস অফ অর্গানাইজেশন আমরা পড়েছিলাম। সো প্রথমত আমরা ওই অর্গানাইজেশন স্ট্রাকচারের আরো কিছু ফর্ম আমরা একটু দেখে যাব, যেটা রিলেটেড টু প্রিভিয়াস ক্লাস। দেন ম্যাম আমরা এই ক্লাসটার রেকর্ড করে একটু রেকর্ডিংটা দিয়ে দিলে ভালো হয়, কারণ আজকে লাইভ হচ্ছে না। ক্লাস তো শুরু করছে। লাইভ আচ্ছা, হচ্ছে। সরি। করছে। ক্লাস কি শেয়ার হচ্ছে? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমি আর রেকর্ড করছি না। রেকর্ড করলে এটা কনভার্ট হতে অনেক সময় লাগে, তো এর জন্য আমি রেকর্ড করি না। ওকে ম্যাম। ঠিক আছে। সো আমরা বিউরোক্রেসি কি সেটা আমরা জানি। আমরা ওয়েভারের অথরিটি, যেমন ট্রেডিশনাল অথরিটি, ক্যারিসম্যাটিক অথরিটি, এটা আমরা জানি। সো আমরা অর্গানাইজেশন স্ট্রাকচার গত ক্লাসে যেটা পড়েছিলাম প্যাটার্নস অফ অর্গানাইজেশন, সেখানে আসলে আমরা কি দেখেছিলাম, আমরা আমাদের ওদের কন্ট্রোল মেকানিজমটা, ম্যানেজিং সিস্টেমটা, ম্যানেজমেন্ট সিস্টেমটা, মোটিভেশন এবং তাদের মধ্যে ইন্টার রিলেশনশিপ, এই টার্ম থেকে, এই আসপেক্ট থেকে দেখার চেষ্টা করেছিলাম। সো অর্গানাইজেশন স্ট্রাকচারকে আমরা আরেকটা দিক থেকে আমরা দেখতে পারি, সেটা হচ্ছে বিউরোক্রেটিক স্ট্রাকচার। সো এই স্ট্রাকচার থেকে যদি আমরা দেখি, এটা বেসিক্যালি অথরিটিটা কেমন হয়, অথরিটি এবং তাদের সিস্টেমটা, স্ট্রাকচারটা অর্গানাইজেশনের, সেই দিক থেকে আমরা কিছু টার্ম আমরা দেখতে পাচ্ছি। সেই টার্মগুলো হচ্ছে প্রথমত, আসলে যখন এই যে বিউরোক্রেসি টার্মটা ছিল না, অথবা এই টার্মটাকে আমরা স্টাবলিশড ফর্মে দেখতে পাইনি, তার আগের যে পর্যায়, সেই পর্যায়ে অর্গানাইজেশনের স্ট্রাকচারটা কেমন ছিল, যেটাকে আসলে আমরা বলছি এটা আসলে মোস্ট কমন স্ট্রাকচার ছিল ফর স্মলার অর্গানাইজেশন। অ্যান্ড এটা কেন ব্যবহার করা হতো, এটা আসলে বেসিক্যালি সিম্পল টাস্কটা, যেভাবে আমরা, যেমন সিম্পল একটা প্রবলেম হয়েছে সেটাকে আমরা যেভাবে সলভ করছি, একটা সিম্পল অর্গানাইজেশনকে আমরা যেভাবে হ্যান্ডেল করছি, যেমন থাকে না ঘরোয়া বিজনেস আমরা বলি, এটাকে আমরা যেভাবে হ্যান্ডেল করি, এখানে কিন্তু অথরিটির কোনো ব্যাপার থাকে না। পারিবারিক একটা বিজনেস, এখানে তারা নিজেদের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে, কোঅপারেশনের মাধ্যমে তারা কি করে, তারা এই বিজনেসটাকে রান করে। সো সিম্পল ফর্ম, যেটা আসলে বিউরোক্রেটিক স্ট্রাকচার আমরা দেখতে পাই, যেখানে অর্গানাইজেশনটাকে আমরা বলছি স্মলার অর্গানাইজেশন, এবং এটা মোস্ট কমন ফর্ম অফ অর্গানাইজেশন স্ট্রাকচার, যেখানে স্ট্যান্ডার্ডাইজেশনের সুযোগটা ছিল কম। যেমন ডিভিশন অফ লেবার, এখানে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে হয়ে যাচ্ছে যে কে আসলে খাবারটা ডেলিভারি দিবে। ফুড বিজনেসের কথা যদি বলি, হোম ডেলিভারি, তাহলে কে বানাবে, কে যে ভালো রান্না করে আলটিমেটলি সেই তো রান্নাটা করবে। এই ব্যাপারটা তাদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে আসলে স্ট্রাকচারটা তখন ক্রিয়েট করা হতো। সো এটাকে এই জন্য বলা হচ্ছে মোস্ট সিম্পল ফর্ম অফ দি অর্গানাইজেশন স্ট্রাকচারের একেবারে প্রাইমারি স্টেজ এটাকে বলা হচ্ছে, যেখানে আসলে অথরিটি অথবা কন্ট্রোল মেকানিজম অ্যাপ্লিকেশনের কোনো সুযোগ নেই, কিন্তু আলটিমেটলি এটা কিন্তু অ্যাপ্লাইড হচ্ছে কিভাবে, এটা তাদের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা ওই পর্যায়ে আছে দেখে এটা আসলে অ্যাপ্লিকেবল ফর দ্যাট সিম্পল অর্গানাইজেশন। দেন এখানে সেন্ট্রালাইজেশনের যে প্রসেসটা, এটা বেসিক্যালি কি, সেন্ট্রালাইজড অথরিটি। যেমন অথরিটিটা একজন স্বাভাবিকভাবে, যে আমরা বলি না বাসায় যে মুরব্বী, সে আসলে আমাদের সব ডিসিশন নেবে, এভাবে অথরিটিটা একটা সেন্ট্রাল পজিশনে থাকে, যেখানে আসলে, যেহেতু ডিভিশন অফ লেবারের কথা আমরা বলছি না, যেহেতু আমরা কোনো পজিশনের কথা বলছি না, সো এখানে ডিসেন্ট্রালাইজড আবার ছোট ছোট অথরিটি
আমরা এখানে দেখতে পাচ্ছি না। তো এখানে কি করছে, স্ট্র্যাটেজিক যে লিডার অথবা যিনি আসলে যাকে আমরা মনে করছি যে আমাদের এই বিজনেসের জন্য তিনি আসলে আমাদের লিডার, তিনি কি করছেন, তিনি টপ ডিসিশনগুলো নিচ্ছেন এবং সেন্ট্রাল যে পাওয়ার, সেই পাওয়ারটা আমরা তার হাতে দিয়ে দিচ্ছি। এবং যে অর্গানাইজেশনে যখন এই প্রি বিউরোক্রেটিক স্ট্রাকচারটা আমরা অ্যাপ্লাই করছি, দেখা যাচ্ছে এই যে কন্ট্রোল, গ্রোথ এবং ডেভেলপমেন্টের ক্ষেত্রে আসলে মেকানিজম হিসেবে কাজ করছে কি, যে স্ট্র্যাটেজিক ডিসিশনটা। এবং স্ট্র্যাটেজিক ডিসিশনটা আসলে কার উপর ডিপেন্ড করছে, এটা লিডারের উপর ডিপেন্ড করছে, যে আসলে এটাকে তাই আমরা বলছি যে বেভারের যদি কনসার্ন থেকে আমরা দেখি, এটা আসলে ট্রেডিশনাল ওয়ে অফ ডমিনেশন ফলো করছে। দেন সেকেন্ড স্টেজে এসে আমরা আসলে কি করছি, আমরা ওই যে ব্যুরোক্রেসির যে কনসেপ্ট, সেটা আমরা অ্যাপ্লাই করছি। সেই অ্যাপ্লিকেশনে যদি যাই অ্যাকর্ডিং টু ওয়েভার, সেখানে আমরা কি দেখি, আমরা আসলে ক্লিয়ারলি ডিফাইন্ড রোলস দেখি, যে কার কি রেসপন্সিবিলিটিস থাকবে, কে কোন কাজটা করবে, ডিভিশন অফ লেবারের একটা সুযোগ এই জায়গাতে থাকে, হায়ারার্কিক্যাল স্ট্রাকচার আমরা দেখতে পাই, রেসপেক্টের যে জায়গাটা, কোন পজিশনে থাকলে কাকে কি পরিমাণ রেসপেক্ট করতে হবে, এই জিনিসগুলো আসলে ডিটারমিন করা থাকে। সো বেসিক্যালি যে টেনশনটা আমরা দেখতে পাই, যে ব্যুরোক্রেসি আসার আগের এবং পরের, এই ফরম্যাটে আসার আগের এবং পরের স্টেজ ইন বিটুইন যে টেনশনটা, যে ডিফারেন্সটা, ডিস্টিংশনটা আমরা দেখতে পাই, সেটা হচ্ছে মেকানিস্টিক এবং অর্গানিক স্ট্রাকচার, এই দুটোর মধ্যে। যেটা আগে আমরা বলছি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে আমি নিজে একজনকে আমি আসলে ট্রেডিশনালি লিডার মানছি, তার কথা আমি শুনছি, ওই অর্গানাইজেশন অথবা ওই কমিউনিটি রান করছে আসলে কার মাধ্যমে, ওই সেন্ট্রালি লিডারের মাধ্যমে, যাকে আমরা আসলে মিউচুয়ালি আমরা মনে করে নিচ্ছি যে তিনি আমাদের লিডার, তাকে আমরা রেসপেক্ট করছি। আমাদেরকে কিন্তু বলে দেওয়া হচ্ছে না যে এই পজিশনে থাকলে তাকে আমরা সম্মান করব। সো যখন আমরা এই ব্যুরোক্রেসির টার্মটা অ্যাপ্লাই করলাম, তখন আমরা দেখলাম এখানে আসলে ক্লিয়ারলি ডিফাইন করা যে কোন পজিশনের জন্য কাকে আসলে আমরা কতটুকু সম্মান করব, কার কথা আমাকে মানতে হবে। এবং স্টেজ বাই স্টেজ তখন আমরা অ্যাডমিনিস্ট্রেশনে আমরা যেটা দেখি ডিফাইন করা থাকে, যে কোন স্টেজে গেলে কাকে আমাদের স্যার বলতে হবে, কার এক্সট্রা করে ডেজিগনেশনটা কিন্তু সেট করা, কাকে আমি কি টার্ম দিয়ে আমি তাকে রেফার করব। সো বেসিক্যালি এই জায়গাতে এসে সেন্ট্রাল ডিগ্রি অফ স্ট্যান্ডার্ডাইজেশন প্রসেস আমরা দেখতে পাই। দেন পোস্ট ব্যুরোক্রেটিক স্ট্রাকচার এসে যেটা হলো, এই জায়গাতে আমরা কি, আমি খুব সিম্পলি বলে যাচ্ছি, এটা খুব কঠিন কিছু না, জাস্ট ফর আন্ডারস্ট্যান্ডিং আমি এটা একটু ক্ল্যারিফাই করে যাচ্ছি আগের ক্লাসের সাথে অ্যাড করে, অর্গানাইজেশন স্ট্রাকচার। সো পোস্ট ব্যুরোক্রেটিক স্ট্রাকচার বলতে যেটা বোঝাচ্ছে, এই জায়গাতে দুটো ফর্ম আমরা দেখতে পাই। জেনেরিক ফর্ম, একটা জেনেরিক ফর্মে আসলে এটা বলতে কি বোঝাচ্ছে, এই জায়গাতে ব্যুরোক্রেটিক স্ট্রাকচার যেটা করছে, তারা আসলে ম্যানেজমেন্ট স্ট্রাকচারের কোয়ালিটি এনশিওরেন্সের ব্যাপারে তাদের আসলে খুব একটা মাথা ব্যথা নেই। তাদের মাথা ব্যথা কি নিয়ে, কাকে কোন ডেজিগনেশন কে হোল্ড করছে এবং তাকে কিভাবে আমি রেফার করব, কার রেসপন্সিবিলিটি কি, এর বাইরে আসলে যে একটা ম্যানেজমেন্ট সিস্টেমটাকে কিভাবে আসলে কোয়ালিটি কিভাবে আমি এনশিওর করতে পারি, অথবা যে মোটিভেশন থিওরি, এই জিনিসগুলো অ্যাপ্লাইয়ের আসলে তখন আমরা খুব একটা গুরুত্ব দিচ্ছি না ব্যুরোক্রেটিক স্ট্রাকচার। যেখানে পোস্ট ব্যুরোক্রেটিক স্ট্রাকচার বলছে যে এই জায়গায় আসলে কালচার ম্যানেজমেন্ট, মোটিভেশন, কোয়ালিটি ম্যানেজমেন্ট এবং ম্যাট্রিক্স ম্যানেজমেন্ট, তার মানে একটা কম্বাইন্ড একটা স্ট্রাকচারের কথা রেফার করছে পোস্ট ব্যুরোক্রেটিক স্ট্রাকচার, যেখানে আসলে মাচ মোর স্পেসিফিক ওয়েতে স্ট্রাকচার, অর্গানাইজেশন স্ট্রাকচারটাকে ডিফাইন করা হচ্ছে। কিন্তু এই জায়গাতে এসেও কিন্তু আমরা দেখছি যে হায়ারার্কি কিন্তু স্টিল এক্সিস্টস ইন পোস্ট ব্যুরোক্রেটিক স্ট্রাকচার। এবং অথরিটির কথা যখন বলা হচ্ছে, অথরিটি কিন্তু স্টিল রেশনাল, লজিক্যাল এবং লিগ্যাল, যেখানে রুল বাউন্ড যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা কিন্তু স্টিল এক্সিস্টস ইন পোস্ট ব্যুরোক্রেটিক স্ট্রাকচার। সো এখানে বেসিক ডিফারেন্সটা হচ্ছে এই জায়গায় ম্যানেজমেন্ট মেকানিজম এবং কালচারটাকে খুব গুরুত্ব সহকারে দেখা হচ্ছে, যেখানে যদি প্রয়োজন পড়ে আমরা ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্স প্যাটার্নের কথা বলেছিলাম গত ক্লাসে, সেই প্যাটার্নটা অ্যাপ্লাই করার কথা বলা হচ্ছে। সো এই জায়গাতে আসলে পোস্ট ব্যুরোক্রেটিক এবং ব্যুরোক্রেটিক স্ট্রাকচারের মধ্যে ডিফারেন্সটা তাহলে কোন জায়গায়? এখানে তো দুটোতেই আমরা আসলে দেখতে পাচ্ছি যে ব্যুরোক্রেসি যেভাবে রেফার করছে যে এই জায়গাতে আসলে রেশনাল কি হতে হবে, অথরিটি হতে হবে, রেশনাল লজিক্যাল পজিশন হতে হবে, রুল বাউন্ড স্ট্রাকচার মেনটেন করতে হবে এবং প্রত্যেকের আসলে রেসপন্সিবিলিটি সেট করা থাকবে এবং প্রত্যেকের অ্যাকশন বিহেভিয়ারকে কন্ট্রোল করা হবে। তাহলে বেসিক ডিফারেন্সটা কোন জায়গায় ব্যুরোক্রেটিক এবং পোস্ট ব্যুরোক্রেটিক স্ট্রাকচারে? তোমরা কি আছো?
ম্যাম আছে। ক্লিয়ারলি আসলে ডিফাইন করতে বলছে ম্যানেজমেন্ট কালচারটা কেমন হবে, ম্যানেজমেন্টের কোয়ালিটিটা কেমন হবে, মোটিভেশনটা কেমন হবে। সো এই জায়গাগুলো তো তারা ফোকাস করার চেষ্টা করছে, কিন্তু বেসিক যে ডিফারেন্স, খুব একটা সূক্ষ্ম যে ডিফারেন্সটা, এটা এটা আমাদেরকে আসলে বলছে যে এটা আসলে কি, এটা ব্যুরোক্রেসি থেকে পোস্ট ব্যুরোক্রেটিক স্ট্রাকচার থেকে পোস্ট ব্যুরোক্রেটিক স্ট্রাকচারের শিফটটা, এটা আসলে কি, এটা আসলে ব্যুরোক্রেসি থেকে শুধুমাত্র ওয়ান স্টেপ এহেড। সেটা কিভাবে, এটা আসলে ওই ব্যুরোক্রেটিক টার্মটাকে আরেকটু ক্ল্যারিফাই করছে, আরেকটু ফান্ডামেন্টাল শিফট স্ট্রাকচার থেকে পোস্ট ব্যুরোক্রেটিক স্ট্রাকচার তাহলে আলটিমেটলি অর্গানাইজেশন ওই স্ট্রাকচারটা আরেকটু বেটার পজিশন, স্ট্রং একটা পজিশন হোল্ড করবে। ঠিক আছে, তো ম্যানেজমেন্ট সিস্টেমের কথা যখন বলা হচ্ছে, ম্যানেজমেন্ট কালচার, মোটিভেশন, এই জায়গাগুলো যখন বলা হচ্ছে, কেন ওয়ান স্টেপ এহেড ফ্রম ব্যুরোক্রেটিক স্ট্রাকচার? কারণ ব্যুরোক্রেটিক স্ট্রাকচার কিন্তু খুবই কি বলছে, খুবই স্ট্রিক্টলি আসলে ডিল করার কথা বলছে অর্গানাইজেশনকে, যেখানে আসলে খুবই ক্লিয়ারলি অ্যাসাইন্ড রোল থাকবে, রেসপন্সিবিলিটি থাকবে, টাস্ক থাকবে, যেটা আসলে ফাংশন করার জন্য তাকে যতটুকু কাজ করা দরকার, যতটুকু কথা বলা দরকার, ইভেন ততটুকু সে করতে বলছে। যে ফান্ডামেন্টাল আসলে কি এখানে আসলে তা কি রেফার করছে, তারা বলছে ব্যুরোক্রেটিক স্ট্রাকচার কিন্তু হায়ারার্কি মেনটেন করছে, যেখানে লোক আছে সেই বইয়ের আসলে বসার কোনো সুযোগ নেই, তার মতামত আর সেই জায়গায় থাকছে না, যেখানে পোস্ট ব্যুরোক্রেটিক স্ট্রাকচার বলছে যে এটা আসলে খুব ইম্পর্টেন্ট ডিসিশন, মিউচুয়াল কোঅপারেশন, এই ডিসিশন মেকিংটা হবে, নট জাস্ট বেসড অন কমান্ড, যে আমি কমান্ড এই দুটোর ফিচার কমন হলো কোন জায়গাটাতে আসলে স্পেসিফিক্যালি তুমি বলতে পারো যে আমরা বলতে পারি যে এটা আসলে ডিফারেন্ট, এটা ডিফারেন্সটা এই জায়গাতে, ওই জায়গাগুলো হয়তো তোমাকে বলা হতে পারে, তুমি ক্ল্যারিফাই করো, ছোট টিকা আসতে পারে, তখন তোমাদের জাস্ট এই পয়েন্টগুলো লিখতে হবে। প্রথমত ম্যানেজমেন্ট কালচার, দেন ম্যানেজমেন্ট, দেন ডিসিশন মেকিং প্রসেসের ক্ষেত্রে এটা আসলে কি করছে, কনসেনসাসকে ফোকাস করছে, রেসপেকচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটাকে ফোকাস করা হচ্ছে রেদার দেন অন জাস্ট বেসড অন কমান্ড। দেন এটা সিম্পল স্ট্রাকচারকে যে সিম্পল ফর্ম ছিল, এটা আসলে ব্যুরোক্রেটিক স্ট্রাকচার এবং প্রি ব্যুরোক্রেটিক স্ট্রাকচার, এই দুটোকে ম্যাচ লো লেভেলে একেবারে বটমে আছে ওয়ার্কার, সেই থেকে শুরু করে টপ লেভেল পর্যন্ত সবাইকে, সবার এক্সপেরিয়েন্স, সবার এফোর্ট, ডেডিকেশনটা যাতে কথা বলছে পোস্ট ব্যুরোক্রেটিক স্ট্রাকচার। এটা কি ক্লিয়ার? প্রশ্ন আছে এ পর্যন্ত? ওকে, ফাংশনাল স্ট্রাকচার আসলে ডিভিশন ক্রিয়েট করে, প্রথম স্পেশাল টাস্ক এটা ক্রিয়েট করে দেয়, যে ডিভিশন অফ লেবার, জাস্ট কে কোন কাজটা করবে, যেখানে ফ্লেক্সিবিলিটির সুযোগ আছে এবং এফিসিয়েন্সি ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এফিসিয়েন্সি কেন ইম্পর্টেন্ট? কারণ এটা আসলে কি করছে, এটা ভাবছে যে প্রত্যেকটা পার্ট ইকুয়ালি ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা মানুষ, ইন্ডিভিজুয়াল অ্যান্ড সেকশন যখন একটা অর্গানাইজেশনে তার সর্বোচ্চ হাইয়েস্ট যে এফিসিয়েন্সি, হাইয়েস্ট যে এফোর্ট সেটা দিবে, তখনই আলটিমেটলি কি হবে, ওই অর্গানাইজেশনটা বেটার রান করবে। সো এই জায়গাতে ডিস্ট্রিবিউশনটাও তখন ইকুয়ালি হবে, কুইকলি হবে, যেটা আসলে আলটিমেটলি হাইয়েস্ট আউটপুট এনশিওর করবে। এটাকে ফাংশনাল স্ট্রাকচার বলা হচ্ছে।
ডিভিশনাল স্ট্রাকচার কি, এটাও সেম, এটা ফাংশনাল স্ট্রাকচারের মতোই কিছুটা, যেটা আসলে হচ্ছে ক্যাটাগরাইজ করছে, যেটা প্রোডাক্টের স্ট্রাকচার অনুযায়ী পুরো অর্গানাইজেশনটাকে ডিভাইড করে নিচ্ছে। ডিভিশন অফ লেবারটাকে ফোকাস করা হচ্ছে বেসিক্যালি, এবং ম্যাট্রিক্স স্ট্রাকচার হচ্ছে যেখানে আমরা শুধুমাত্র সুপারভাইজার অথবা শুধুমাত্র ডেপুটি ম্যানেজারকে যেখানে আমরা কি করছি না, আমরা ফোকাস করছি না, অথবা তাকে বেসিক অথরিটি মনে করছি না কন্ট্রোল মেকানিজমের জন্য, সে আসলে অথবা ডিসিশন মেকিং এর জন্য সে হেড না, আসলে এই জায়গাতে এক্সপার্টের পরামর্শ অথবা পুরোটা একটা কম্বাইন্ড একটা স্ট্রাকচারকে ডিরেক্ট করা হচ্ছে, যেটা গত ক্লাসে ম্যাট্রিক্সের আমরা ডেফিনিশন করেছিলাম। এটা ছিল অর্গানাইজেশন স্ট্রাকচার, যেখানে বেসিক্যালি আমরা টার্মগুলো এই তিনটা, প্রথম তিনটা আমরা বেসিক যেটা আসলে আলটিমেটলি আমাদেরকে বলে দিচ্ছে যে আমাদের অর্গানাইজ কালচারটা কেমন। আমরা বলি এটা আমাদের বিউটি খুব ভালো না, আমরা কালচার বলতে কি বোঝাচ্ছি, অর্গানাইজেশনাল কালচার বলতে যেটা আসলে সেট কিছু স্ট্যান্ডার্ড বিহেভিয়ার, স্বাভাবিক। তো অর্গানাইজেশনাল কালচারকে জন্য আমি আর ডিফাইন করছি না। ফাংশনস এন্ড ডিসফাংশনস আমি খুব সিম্পলি যদি কিছু পয়েন্ট বলি, প্রথমত এই অর্গানাইজেশনাল কালচার খুব স্ট্রিক্টলি যখন আমরা অর্গানাইজেশনাল কালচারটাকে আমরা কি করছি, যে নতুন আসছে তাকে আমরা শিখিয়ে দিচ্ছি যে এটা আমাদের অর্গানাইজেশনটা এভাবে ডিরেক্ট হয়, তোমাকে এভাবে চলতে হবে, এভাবে কাজ করতে হবে, এভাবে বিহেভ করতে হবে। তো এই অর্গানাইজেশনাল কালচারটা যেভাবে ওই নতুন যে ওয়ার্কার আসলো তার জন্য যেভাবে কিছু অপরচুনিটি ক্রিয়েট করা, অথবা তাকে কিছু ফ্লেক্সিবিলিটি দেয়, অথবা সে আসলে ওই জায়গাতে নিজেকে অ্যাডজাস্ট করার জন্য এই কাজগুলো করা খুব ইজিলি বোঝা যায় যে আমাকে আসলে আমাদের অর্গানাইজেশনে এইভাবে নিজেকে অ্যাডজাস্ট করে নিতে হবে। ঠিক কিভাবে কিছু ডিসফাংশনসও আছে এই অর্গানাইজেশনাল কালচারে, সেটা কি কি? প্রথমত বলা হচ্ছে ফাংশন, এটার ফাংশনটা হচ্ছে এটা বাউন্ড ক্রিয়েট করছে, সেটা কিভাবে এই কালচারটা আমাকে আসলে হেল্প করছে টিপিক্যাল যে পাবলিক ইউনিভার্সিটি সবগুলোর মধ্যে যদি আমরা ডিফাইন করতে পারি, আমরা কিন্তু খুব ইজিলি কালচারের কারণে কি করতে পারছি, ডিফারেন্সটা আমরা খুব ইজিলি বুঝতে পারি। তো এই অর্গানাইজেশনাল কালচারটা এই জন্যই ইম্পর্টেন্ট, যেটা আসলে রিফ্লেক্ট করে, এই কালচারটাই আসলে ইনস্টিটিউশনকে কি করছে, রিপ্রেজেন্ট করছে, যেটা হতে পারে বোথ পজিটিভলি অথবা নেগেটিভলি, যেটাই হোক এটা কালচারটা কি করছে, এটা আসলে আমার ইনস্টিটিউশন, আমার অর্গানাইজেশনের যে ডিফাইনিং রোল, এটার বাউন্ডারি ক্রিয়েট করছে, এটাকে ডিফাইন করতে সাহায্য করছে, ইভেন রিপ্রেজেন্ট করছে। সো এটা আসলে মোস্টলি পজিটিভ। সেন্স অফ আইডেন্টিটি, এটা আমরা সবাই জানি, এটা অর্গানাইজেশনের মেম্বারকে যখন আমি একটা কালচারের মধ্যে সেট করে দিচ্ছি, সে অনুযায়ী আসলে বিহেভ করছে, তার অ্যাকশনটাকে কালচার, দেনটা কমিটমেন্ট স্টাবলিশ করতে, তাদের মধ্যে আসলে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করছে, তাদের কমিটমেন্টটাকে স্ট্রং করছে, যেটা আলটিমেটলি ইন্ডিভিজুয়াল তার সেলফ ইন্টারেস্টের উপরে গিয়ে আসলে তার অর্গানাইজেশনের আসলে গুরুত্বপূর্ণ মনে করছে, যেটা ওই অর্গানাইজেশনাল কালচার আসলে এই আইডেন্টিটি দিচ্ছে এবং একটা স্টেবিলিটি এনশিওর করছে সিস্টেম, যেটা আলটিমেটলি কি করছে, তার অ্যাটিটিউড, তার বিহেভিয়ারকে শেপ করছে, গাইড করছে। সো এটা কন্ট্রোল মেকানিজম হিসেবে ইনডিরেক্টলি, এটা
ফিজিবল বাট স্টিল ইট ওয়ার্কস, এটা কন্ট্রোল মেকানিজম হিসেবে কাজ করবে। ডিসফাংশন কি হতে পারে? ডিসফাংশন হচ্ছে আমাকে একটা এনভায়রনমেন্ট দিয়ে দেওয়া হলো, আমাকে একটা সেট রুলস সেট স্ট্যান্ডার্ডস দিয়ে দেওয়া হলো, কিন্তু যখন আমি ওই এনভায়রনমেন্টটা সমাজ একই গতিতে চলছে জায়গাতে এসে, যেমন আমরা সবসময় অফলাইন, আমাদের হচ্ছে ক্লাসরুমে ক্লাস করি, আমরা হোয়াইট বোর্ড ইউজ করি, আমরা লেখালেখি করি, আমরা কথা বলি, করে দেওয়া হয়, রেস্ট্রিক্টেড করে দেওয়া হয় যে এই জায়গার বাইরে যেতেই পারবো না, তাহলে কিন্তু আমাদের আসলে এই দুটো সেমিস্টার কোনো শেষ হতো না, আমরা অনলাইনেও আসতে পারতাম না। সো এই জায়গাতে একটু ফ্লেক্সিবিলিটি যদি না দেওয়া হয় আমাদেরকে, তাহলে কি হচ্ছে, তাহলে আমরা আসলে সহজে অ্যাডজাস্ট করতে পারছি না। সো ব্যারিয়ার টু চেঞ্জ, এটা ডিসফাংশন হচ্ছে যদি অর্গানাইজেশনাল কালচারটা স্ট্রিক্টলি মেনটেন করা হয়, এনভায়রনমেন্টে আসলে যদি ফ্লেক্সিবিলিটির সাথে আসলে অ্যাডজাস্ট করার মতো না হয়, তখন কি হচ্ছে, এটা আসলে চেঞ্জটাকে নিতে পারছে না। সো একটা অর্গানাইজেশন যখন নতুন এনভায়রনমেন্টে যাচ্ছে, অথবা নতুন এমনও তো হতে পারে যে একটা প্রোডাক্ট তারা উৎপাদন করছে, সেটার মধ্যে আসলে কি হচ্ছে, এটা তো কনজিউমার্স ডিমান্ডের উপর ডিপেন্ড করে যে তার যে প্রোডাকশন, সে প্রোডাকশনটা কতটুকু আসলে বাজারে সেটা গ্রহণযোগ্য হবে। সো যদি এই কনজিউমার্স বিহেভিয়ার প্যাটার্ন একবার চেঞ্জ হয়ে যায়, কিন্তু অর্গানাইজেশনের কালচার অথবা তাদের যে এনভায়রনমেন্ট সেটা চেঞ্জ না হয়, তাদের অ্যাটিটিউড টু টেক চেঞ্জেস, রিসিভ চেঞ্জেস, এটা যদি না হয়, তাহলে কি হবে, তাহলে আসলে তারা অন্য অর্গানাইজেশন থেকে, অন্য ইন্ডাস্ট্রি থেকে পিছিয়ে পড়বে। তো এই জায়গাতে এটা ডিসফাংশন হিসেবে কাজ করে। ব্যারিয়ার টু ডাইভার্সিটি, এটা শুধুমাত্র প্রোডাকশনের ক্ষেত্রে অর্গানাইজেশনের জন্য না, ইন্ডিভিজুয়াল লেভেলে যারা সেই জায়গাতে কাজ করছে তাদের জন্য, যে তারা যে বিভিন্ন এনভায়রনমেন্ট থেকে, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে, বিভিন্ন রেস আসতে না পারে, তাদেরকে যদি একটা ছাঁচের মধ্যে ফেলে দিতে চাই, তাহলে তারা অনেক পার্ট, অনেক এক্সপেরিয়েন্সড অথবা অনেক ডেডিকেটেড এমপ্লয়ি তারা আসলে হারাতে পারে। তো এই জায়গাতে ডাইভার্সিটি কারেজ করছে না, অথবা তারা অ্যাকসেপ্ট করতে পারছে না, যেটা অর্গানাইজেশনের জন্য আসলে ক্ষতিকর হতে পারে। তারা আসলে বেসিক্যালি কি করছে, ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডটাকে অ্যাকনলেজ করতে চাচ্ছে না, তারা স্ট্রিক্টলি তাদের যে বেসিক কালচার সেটাকে তারা ফলো করতে চাচ্ছে। সো এটা ডাইভার্সিটি। সো আজকের টপিক হচ্ছে বেসিক্যালি এর ডিসফাংশনস পর্যন্ত, এটা হচ্ছে আমাদের আগের টপিকটা। ঠিক আছে, আমরা যে অর্গানাইজেশন কালচার প্যাটার্ন পড়ছিলাম গত, যেটা আমরা শেষ করেছি, সেটার আরো কিছু পয়েন্ট আমি অ্যাড করলাম, অর্গানাইজেশন স্ট্রাকচার এবং ফাংশনস, ডিসফাংশনস। আজকের টপিক এই জায়গা থেকে স্টার্ট, ডিসিশন মেকিং প্রসেস ইন অ্যান অর্গানাইজেশন। অর্গানাইজেশনের ডিসিশন মেকিং প্রসেস, এটা আমাদের পরবর্তী টপিকটা। ডিসিশন মেকিং প্রসেসটা আসলে কিভাবে হয়। সো ডিসিশন মেকিং, তোমরা কি শুনতে পাচ্ছ? জি ম্যাম। ম্যাম, ওকে। আবু শাহমা আছো? শরীফুল ইসলাম, ম্যাম আমি আছি ম্যাম। আবু শাহমা, ইয়েস ম্যাম। শরীফুল ইসলাম, ইয়াসিন আরাফাত, সাব্বির আহমেদ, রাইনা, প্রেজেন্ট ম্যাম। রোল নাম্বার 4, 5, 6, Yes, ma'am. 10, ইয়েস ম্যাম। 13, 14, 15, 16, 17, প্রেজেন্ট ম্যাম। Ma'am, Jahad আছে ma'am. 17. No, 16 ma'am. আচ্ছা, হাফিজ 18, Ma'am, হাফিজও আছে ma'am. 19,
20, ম্যাম 20 এরিয়াতে সকাল থেকে কারেন্ট নাই, ফোনেও চার্জ দিতে পারছে না, আসতেও পারছে না। 22, 24, ম্যাম লাইভে দিয়েছে। 31, Yes, ma'am. 32, 33, Yes, ma'am. 35, 36, Yes, ma'am. 37, তাসনুবা লাইভ করছে। 38, 39, 41, Yes, ma'am. 42, 44, ম্যাম লাইভে রুল দিয়েছে 45, 42। 45, লাইভে রুল দিয়েছে ম্যাম। 46, Yes, ma'am. 47, 47 ও লাইভে রুল দিয়েছে। 47, 40 40, আর 50 তিনজনই। 48 দিয়েছে, Ma'am. জি ম্যাম। 49, 50, 49 আছো? জি ম্যাম 49, 50 লাইভে দিয়েছে। ওকে, 51, 53, Present, ma'am. 50, 54, লাইভে দিয়েছে ম্যাম। 55, ম্যাম মুবিন একটু জার্নিতে আছে এজন্য ক্লাস করতে পারছেন আজকে। 56, Present, ma'am. 58, Yes, ma'am. 59, 60, ম্যাম নূপুরের এরিয়াতে গতকাল রাত থেকে কারেন্ট নেই এজন্য ক্লাসে জয়েন হতে পারছে না। 61, Yes, ma'am. 63, লাইভে Yes, দিয়েছে। ma'am. 64, লাইভে দিয়েছে ম্যাম। 65, Yes, ma'am. তামান্না তোমাদের সার্ভিস দিচ্ছে দেখছো? নিশাত তুমি লাইভেও দিলা, আবার এখানেও তোমাদেরকে তো সার্ভিস দিচ্ছে আনলিমিটেড। 64 আছো না? 65, Yes, ma'am. 66, ম্যাম তৌফিকে তো দেখলাম একটু আগে Zoom এ। তৌফিক ছিল ম্যাম। আচ্ছা 70, Yes, ma'am. 71, ম্যাম জর্জিয়ার ওইখানে নেট নেই গতকাল থেকে। আচ্ছা মুবিন কিসের জার্নিতে আছে? ম্যাম মুবিন ম্যাম ওর একটা পার্সোনাল কাজে আজকে ফরিদপুর যাচ্ছে সকালে, এই জন্য ম্যাম বলেছিল ক্লাস হয়তো করতে পারবে ম্যাম না। আইডি 15 রোল দিয়েছে ম্যাম জিমে। ঠিক আছে, আর কেউ? প্রিভিয়াস 35 রোল দিয়েছে ম্যাম, ওই যে শুরুর দিকে আমি একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম অ্যাটেন্ডেন্সের, এই জন্য কয়েকজন হতে পারে। আচ্ছা, আর কাদের অ্যাটেন্ডেন্স বাকি এখনই বলে দাও। ম্যাম 35 হচ্ছে 35, 04 এই কয়েকজন লাইভে রোল দিয়েছে। I'm 39 present, ma'am. 39. ম্যাম সৈকতও লাইভে দিয়েছে। সৈকত, জামি, তুবা? দুবারটা দেখিনি ম্যাম। আচ্ছা, আর কেউ বাকি থাকলে বলো। I'm 39, ma'am. 39. 39 তো দিলাম। Oh, okay, ma'am. গত ক্লাসের অ্যাটেন্ডেন্সটা মিস গিয়েছিল, আপনি বলেছেন আজকে মনে করিয়ে দিতে। মারিয়া? ঠিক আছে, আমি দিয়ে দিব। ম্যাম 48 রো। 48, ঠিক আছে। ওকে, ডিসিশন মেকিং প্রসেস ইন অ্যান অর্গানাইজেশন। ডিসিশন মেকিং প্রসেস যখন বলছি, এটা আসলে কি, এটা বেসিক্যালি ক্রিটিক্যাল থিঙ্কিং এবং প্রবলেম সলভিং এই ব্যাপারগুলোর সাথে রিলেটেড ডিসিশন মেকিং প্রসেস। সো প্রসেস অফ মেকিং ডিসিশন যখন আমরা অর্গানাইজেশনের ক্ষেত্রে বলছি, আমরা আসলে তখন কি বলতে চাচ্ছি, এটা ডিসিশন মেকিং প্রসেসটা কি করছে, এটা আসলে বেসিক্যালি প্রবলেম সলভ করছে, অথবা এটা আসলে একটা অর্গানাইজেশনের বেসিক যে কোনো যেমন এটা হতে পারে প্রবলেম সলভ হতে পারে,
অথবা হতে পারে বিভিন্ন অপশন থেকে একটা অপশন চুজ করা হয় না, যে আমার এই অপশনটা আমি নিতে পারি, আমার কাছে তো অনেকগুলো অপশন আছে, যেটা আমার জন্য বেস্ট ইউজ হবে, যেটা আমার জন্য বেস্ট অপশন হবে, আমরা সেটা নিব। সো এই জায়গাতে যে ডিলেমাগুলো ক্রিয়েট হয়, এটাকে সলভ করার জন্য আসলে এটা একটা প্রসেসের মধ্যে দিয়ে, এটা জাস্ট এমন না যে আমরা চুজিং বিটুইন অল্টারনেটিভস, এরকম না। এটার জন্য আমাদেরকে অর্গানাইজেশনকে কিছু প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, যের জন্য প্রসেস অফ মেকিং ডিসিশন, এই টপিকটা ইম্পর্টেন্ট। সো হোয়াট ইজ ডিসিশন মেকিং? ডিসিশন মেকিং বেসিক্যালি কি, তোমাদের কি মনে হয়? কখন আমরা ডিসিশন নিই? ডিসিশন ম্যাম কালেকটিভ কোনো গোল অ্যাচিভের ক্ষেত্রে বা অর্গানাইজেশন আমরা যদি মনে করি কোন প্রোডাকশন সিস্টেমে গেলে ইজি হবে বা আমাদের জন্য এফিশিয়েন্ট হবে, কস্ট অনুযায়ী কিভাবে করলে আমাদের জন্য ইজি হবে, বা আমরা যদি ম্যানেজমেন্টের ক্ষেত্রে যাই যে কিভাবে ম্যানেজ করতে পারলে বা এই মানুষগুলো কোন অ্যাপ্রোচে এদেরকে সবচেয়ে ভালোভাবে ম্যানেজ করা যাবে, এইসব ক্ষেত্রে আর কি ডিসিশন মেকিং এর ব্যাপারগুলো আসে। আচ্ছা, আর কেউ? ম্যাম এটা যে সবসময় কালেকটিভ হবে সেটাও না ম্যাম, ইন্ডিভিজুয়ালও হতে পারে ম্যাম। হতে পারে, রাইট। মানে যে কোনো একটা কাজ আমি করব, তার মানে প্রি প্ল্যান আমি কি করতেছি, মানে আমি এটা কিভাবে করব, এই ব্যাপারে ম্যাম সিদ্ধান্ত নেয়। আচ্ছা, ওকে। তার মানে আমরা বলতে চাচ্ছি আমার আসলে কি করতে হয়, যখন আমি ডিসিশন নেই আমাকে আসলে চুজ করতে হয়। আমার প্ল্যান তো অনেক রকম হতে পারে, একটা কাজকে অনেকভাবে করা যায়। সো আমার প্রথম কাজ হচ্ছে টু চুজ, আমাকে আসলে চুজ করতে হয় বিটুইন অর অ্যামাং অপশনস, অল্টারনেটিভস। আমার কাছে অনেকগুলো অল্টারনেটিভ আছে, অনেকগুলো প্ল্যান আছে, তার মধ্যে থেকে কোনটা নিলে আসলে আমার জন্য বেটার একটা সলিউশন হয়, সেটা আমাকে ডিসাইড করতে হয় থ্রু ডিসিশন মেকিং। সো ডিসিশন মেকিং যখন বলছি, চয়েসের কথা যখন বলছি, অপশন অল্টারনেটিভের কথা বলছি, সো ইটস বেসিক্যালি অ্যাবাউট আ প্রবলেম। যখন আমি কোনো একটা ব্যাপারে সিদ্ধান্ত নিতে যাচ্ছি, তার মানে আমি আসলে এটা একটা প্রসেসের মাধ্যমে, প্রসেসের মধ্য দিয়ে যাচ্ছি। এটা জাস্ট এমন না যে আমি অল্টারনেটিভের মধ্যে থেকে একটা চুজ করলাম, কারণ আমাকে এখানে কিন্তু বিভিন্ন দিক থেকে আমাকে চিন্তা করতে হচ্ছে। যখন আমি চুজ করবো ইভেন, তখন আমাকে বিভিন্ন জিনিস থেকে, দিক থেকে আমাকে চিন্তা করতে হচ্ছে। সো ইটস আ প্রসেস। যখন এটাকে প্রসেস বলছি, সো হোয়াট ইজ প্রবলেম? প্রবলেম কি? আমরা বলছি ডিসিশন মেকিং প্রসেসটা কি? ডিসিশন মেকিং প্রসেসটা হচ্ছে যখন আমি কোনো একটা ব্যাপারে আমি আসলে কি করতে চাচ্ছি, চুজ করতে চাচ্ছি বিটুইন অর অ্যামাং অপশনস টু সলভ আ প্রবলেম অর টু রিজলভ আ ডিলেমা। আমি যখন কোনো ডিলেমা থেকে আমি বের হয়ে আসতে চাচ্ছি, কোনো একটা জায়গায় আমার খুবই কনফিউশন হচ্ছে, সেই জায়গাতে আমাকে সিদ্ধান্ত নিতে হচ্ছে। আমার সামনে অনেকগুলো অপশন আছে, তার মধ্য থেকে আমাকে চুজ করতে হচ্ছে। অথবা কি হচ্ছে, আমার আসলে কোনো একটা ব্যাপারে আমার প্রবলেম হচ্ছে, যেমন আমি চাচ্ছি যে আমি খুব ভালো রেজাল্ট করব, বাট আমার আসলে কি হচ্ছে, আমি সেই তুলনায় আমি যেটা পাচ্ছি সেটা আপ টু দি মার্ক না। তো এই জায়গাতে ইন বিটুইন যে গ্যাপ, সেটা যদি আমার আসলে মিটিগেট করতে হয়, আমাকে কি করতে হচ্ছে, আমাকে কিছু প্ল্যান করতে হচ্ছে, আমাকে ডিসিশন নিতে হচ্ছে যে আমার কোন জায়গাতে ইমপ্রুভ করা দরকার। সো এটা আসলে কি তাই এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা একটা প্রসেস বলছি, which has to be logical and has to be step wise। আমাকে স্টেপ ওয়াইজ আসলে আগাতে হয়, ওয়ান স্টেপ বাই another আমাকে আগাতে হয়। আমাকে স্টেপ ওয়াইজ আসলে একটা অ্যাপ্রোচ, একটা কি করতে হয়, মেকানিজম আমাকে অ্যাপ্লাই করতে হয় ফর মেকিং ডিসিশন। সো এই জায়গাতে প্রবলেম একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, যেটা আসলে যার উপর ভিত্তি করে আমার যখন মনে হচ্ছে যে আমার এই জায়গাতে কিছু গ্যাপ আছে, এই জায়গাতে আমার আসলে একটা সিদ্ধান্তে আসা দরকার, এই জায়গায় আমার কাজ করা দরকার, চুজ করা দরকার, আমি একটা ডিলেমাতে পড়ে গেছি, আমার রিজলভ করা দরকার, তখনই তো আমি আসলে ডিসিশন মেকিং এর কথায় আসছি। সো ডিসিশন মেকিংটা স্টার্ট হচ্ছে উইথ আ প্রবলেম। সো হোয়াট ইজ প্রবলেম? প্রবলেম কি? প্রবলেম প্রবলেম হচ্ছে ম্যাম একটা হিন্ডারেন্স বা বাধা, যেটা আমার কাজ স্মুথলি হতে বাধা দেয়। আচ্ছা, রাইট। অথবা এটাকে অন্যভাবে যদি বলি,
তাহলে প্রবলেম হচ্ছে যেটা আমার কাছে আছে এবং যেটা আমার কাছে থাকা উচিত ছিল, অথবা যেটা আছে এখন এখন যেটা যে অবস্থায় আছে, অথবা এবং যে অবস্থায় থাকার কথা ছিল, যে অবস্থায় থাকলে ভালো হতো, এর ইন বিটুইন গ্যাপটাকে আমরা বলছি প্রবলেম। যেটাকে যদি মিটিগেট করা যায় তাহলে আলটিমেটলি আমরা আমাদের যে অবজেক্টিভ সেই জায়গাতে পৌঁছাতে পারবো। যেমন আমি যদি বলি যে আমার কাছে আমরা কি চাচ্ছি এবং আমরা আসলে কি পাচ্ছি, আমাদের কাছে কি আছে, তার মধ্যকার যে গ্যাপটা, এটা মিটিগেট যদি করতে পারি তাহলেই তো আমি আসলে আলটিমেটলি যেটা আমি চাচ্ছি, যে জায়গায় আমার থাকা দরকার ছিল সেই জায়গায় আমি যেতে পারতাম। এই জন্য হোয়াট ইজ প্রবলেম, প্রবলেম হচ্ছে হোয়াট ইজ দি গ্যাপ বিটুইন হোয়াট ইজ অ্যান্ড হোয়াট শুড বি, যেটা হওয়া উচিত ছিল, যেটা হলে ভালো হতো, এবং যেটা আমার আছে, যেটা বর্তমানে আছে, এই দুটোর মধ্যে গ্যাপটাকে আমরা বুঝি প্রবলেম। দ্যাটস দি প্রবলেম। সো যেমন আমি চাচ্ছি যে আমার ক্লাসে আসলে কি হবে, এখন 50 জন স্টুডেন্ট আসলে ওরা কি করতে পারবে, ওরা ক্লাস করবে, কিন্তু আসলে যেটা আছে সেটা হচ্ছে যেটা হওয়া উচিত ছিল 50 জনের ক্লাসে থাকার দরকার ছিল, উচিত ছিল, কিন্তু ক্লাসে আছে 25 জন, আমি ধরে নিলাম। সো এটা হচ্ছে ইন বিটুইন যে গ্যাপ, এই গ্যাপটা হচ্ছে আমার প্রবলেম। সো এই প্রবলেমটা আসলে কেন হয়েছে এটা আমি যদি খুঁজে বের করতে পারি, আলটিমেটলি আমি একটা সলিউশনে চলে আসতে পারবো। কিন্তু প্রবলেমটা খুঁজে বের করতে, ডিটেক্ট করার মধ্যে আসলে ব্যাপারটা সীমাবদ্ধ থাকবে না। প্রবলেমটা কি, কেউ আসলে কি হচ্ছে, মেজর যে প্রবলেম অনলাইন ক্লাসে সেটা হচ্ছে আমাদের পোর নেটওয়ার্কিং সিস্টেম। আমাদের আসলে ইন্টারনেট কানেকশনটা ভালো না, অথবা আমাদের কিছু হেলথ রিস্ক এখন ক্রিয়েট হয়েছে ফর অনলাইন ক্লাসেস। হয়তো অনেকের মাথা ব্যথা করছে, বেশিক্ষণ সে তাকিয়ে থাকতে পারছে না ল্যাপটপের দিকে, এই ধরনের অনেকগুলো প্রবলেম হচ্ছে। সো এটার জন্য আমাদের সলিউশনে যদি আসতে হয়, আমরা যদি একটা প্রসেসে যাই, তাহলে দেখা যাবে আবার আরো অনেকগুলো আমরা দেখতে পাবো এই গ্যাপটার কারণ কিন্তু অনেক। যেমন হেলথ রিস্ক হতে পারে, তার অনেক অন্যান্য পার্সোনাল প্রবলেম থাকতে পারে, পোর ইন্টারনেট কানেকশন হতে পারে। আবার দেখা যাচ্ছে অনেকের যে ডিভাইস দরকার, জুম শুধু ক্লাস নিলেই তো হবে না, যে ডিভাইস দরকার কানেক্টেড হওয়ার জন্য, প্রথম দিকে আমরা যে প্রবলেমটা ফেস করেছি, আমাদের অনেকের মোবাইল আসলে জুম ইনস্টল করাই যাচ্ছিল না। সো এই ধরনের বিভিন্ন প্রবলেম আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা এই জন্য নাম দিচ্ছি প্রবলেম। সিম্পলি এটা হচ্ছে প্রবলেম, এই গ্যাপটা। এই গ্যাপটা যদি আমার এখন রিডিউস করতে হয়, মিটিগেট করতে হয়, আমাকে কি করতে হবে, আমাকে কিছু ডিসিশনে যেতে হবে। নাম্বার 1 ডিসিশন কি হতে পারে, আমাদেরকে আসলে সবারকে কি করতে হবে, এনশিওর করতে হবে সবার কাছে ডিভাইস আছে কিনা। দেন আমার এনশিওর করতে হবে সবাই আসলে জুম যে অ্যাপটা, এটা তারা অ্যাপ্লাই করতে পারছে কিনা, তারা এটা ব্যবহার করতে পারছে কিনা। এই অনেকগুলো অল্টারনেটিভ আমরা এই জায়গাতে পাচ্ছি, যে তার ল্যাপটপ যদি না থাকে তাকে আসলে একটা মোবাইল দেওয়া হোক, সে মোবাইলে ইউজ করতে পারবে। তার যদি আসলে নেটওয়ার্কে যদি প্রবলেম হয়, তার আসলে বেটার আর কি কি সলিউশন নিয়ে আসা যেতে পারে। দেন আমার কি করতে হবে, হেলথ রিস্কের জন্য এটা মিটিগেট করার জন্য আমার আরো কিছু স্টেপ আমার নিতে হবে, কিভাবে আসলে এটাকে রিসলভ করা যায়। সো বিভিন্ন অল্টারনেটিভ আমরা দেখতে পাচ্ছি। একটা প্রবলেমের সাথে সাথে এই গ্যাপটা মিটিগেট করার জন্য অনেকগুলো অল্টারনেটিভ সলিউশন আমরা দেখতে পাচ্ছি, যে জায়গাটা আসলে আলটিমেটলি যখন আমি একটা জায়গায় যেতে চাইবো, তখন আমাকে এই একটা প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে। সো এই জন্যই বলা হচ্ছে স্টেপস অফ ডিসিশন মেকিং প্রসেসের যে ফার্স্ট পয়েন্ট, যদি আমরা স্টেপ ওয়াইজ আমরা বলছি হোয়াট ইজ ডিসিশন মেকিং প্রসেস, ডিসিশন মেকিং প্রসেস ইজ লজিক্যাল স্টেপ ওয়াইজ অ্যাপ্রোচ। এটাকে বলা হচ্ছে লজিক্যাল স্টেপ ওয়াইজ অ্যাপ্রোচ, যে কারণে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্টেপে ডিভাইড করা হয়েছে ডিসিশন মেকিং প্রসেসে, দ্যাট ইজ ইউজ টু মেক আ চয়েস বিটুইন অপশনস টু সলভ প্রবলেমস অর টু রিসলভ ডিলেমা। এটাকে আমরা বলছি ডিসিশন মেকিং প্রসেস। ডিসিশন মেকিং প্রসেস আমরা কি বলছি, আমরা বিভিন্ন এটাকে আমরা লজিক্যাল স্টেপ ওয়াইজ একটা অ্যাপ্রোচ অথবা প্রসেস বলছি, যে প্রসেসটা আসলে কি করছে, আমাদেরকে বিভিন্ন চয়েস থেকে, বিভিন্ন অপশন থেকে, অল্টারনেটিভ থেকে চুজ করতে হেল্প করছে, আমাদেরকে প্রবলেম সলভ করতে হেল্প করছে, এবং আলটিমেটলি ডিলেমাকে রিজলভ করতে হেল্প করছে। তো আমাদের স্টেপস অফ ডিসিশন মেকিং প্রসেসে আমরা দেখতে পাচ্ছি, এই জন্য আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে প্রবলেম আইডেন্টিফিকেশন, যেটা আমি এতক্ষণ তোমাদের বললাম, যে আমি যদি নাই জানি যে আসলে ওই গ্যাপটা আছে কিনা, অথবা আমাদের আসলে যদি প্রবলেম না থাকে, তাহলে তো ডিসিশন মেকিং এর কোনো প্রশ্নই আসে না। যেমন আমাদের যদি অনলাইন ক্লাস আমাদের যেতে নাই হতো, তাহলে আমাদের আসলে বিভিন্ন ডিসিশন মেকিং এই প্রসেসটা আসতেই হতো না, যে তোমাদের অনলাইন এক্সাম কিভাবে নেওয়া হবে, কিভাবে আসলে প্রোটোকল মেনটেন করা হবে, কিভাবে আসলে তোমাদের বেটার ফ্যাসিলিটিস এনশিওর করা হবে, কিভাবে করলে তোমরা আসলে সবচেয়ে বেশি কমফোর্টেবল হবে, এই ব্যাপারগুলো কিন্তু আসতো না। তো যেহেতু প্রবলেমটা এসেছে, আমরা প্রথমত কি করেছি, আমরা আসলে আইডেন্টিফাই করেছি। আমরা যখন ক্লাস নিচ্ছি আলটিমেটলি অনলাইনে, আমরা তখন আসলে কি করছি, বিভিন্ন গ্যাপ আমরা দেখতে পাচ্ছি, আমরা গ্যাপটা অ্যানালাইজ করছি, আমরা এটাকে ফিল করছি, যে আমাদের আসলে ভার্চুয়াল ক্লাস এবং আমাদের
নর্মাল ক্লাস, ট্রেডিশনাল ক্লাসরুমের মধ্যে বেসিক গ্যাপটা কোন জায়গায়, যে গ্যাপটা মিটিগেট করলে আসলে অনলাইন এবং অফলাইনের মধ্যে কোনো পার্থক্য আমরা দেখতে পাই না। সো এই প্রবলেমটা যখন আমরা আইডেন্টিফাই করলাম, আমাদের ফার্স্ট স্টেপ ফর ডিসিশন মেকিং প্রসেস টু স্ক্যান প্রবলেম, আমার স্ক্যান করতে হয় প্রবলেমটাকে। আমাকে আসলে একেবারে কি করতে হচ্ছে, স্টেপ বাই স্টেপ আমাকে খুব সূক্ষ্মভাবে অ্যানালাইজ করতে হচ্ছে, আইডেন্টিফাই করতে হচ্ছে যে আমার স্টুডেন্টদের অথবা টিচারদের কি কি প্রবলেম ফেস করতে হয় ফর অনলাইন ক্লাসেস। দেন এই জন্য বলছি প্রথম স্টেপটা হচ্ছে প্রবলেম আইডেন্টিফিকেশন। সেটা কি অ্যাক্ট অফ ফাইন্ডিং আ প্রবলেম অ্যান্ড অ্যাকনলেজিং দ্যাট ইট এক্সিস্ট। কেন? যেটা এক্সিস্ট যদি না করে ডিসিশন মেকিং প্রসেসের তো আমার প্রয়োজন নেই। আমার যদি অনলাইন এক্সাম আর ট্রেডিশনাল এক্সামের মধ্যে কোনো পার্থক্য না থাকতো, তাহলে আমাদের এত চিন্তা চেতনা, এত ভাবনার কোনো দরকার ছিল না। আমরা ইজিলি গত সেমিস্টার আমরা এক্সাম দিতে পারতাম, তাই না? কিন্তু আমাদের যেহেতু এই প্রবলেমগুলো আসছে, আমরা আসলে এই জায়গাটা আমাদের সময় নিতে হচ্ছে। সো আমাদের প্রথম কাজটা কি ছিল, আমরা আইডেন্টিফাই করছি প্রবলেমগুলোকে, আমরা অ্যাকনলেজ করছি যে আসলে আমাদের এই জায়গাতে এই প্রবলেমগুলো আমরা ফেস করছি। সো এই জন্য আমরা বলছি প্রবলেম আইডেন্টিফিকেশনে আমাদের প্রবলেমের যে ডেফিনিশন সেটা কি বলছে, প্রবলেম হচ্ছে ডিফারেন্স বিটুইন হোয়াট ইজ অ্যান্ড হোয়াট শুড বি। আমাদের যেটা হওয়ার কথা ছিল এবং যেটা আছে, এই দুটোর মধ্যে ডিফারেন্সটাকে আমরা বলছি প্রবলেম। সো ইজিলি আমরা কিন্তু আমাদের প্রবলেম আইডেন্টিফাই করতে পারি। যেমন আমরা এটাকে আমাদের অনলাইন এবং অফলাইনের মধ্যে সবচেয়ে মেজর প্রবলেমটা আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি, আমরা আসলে কিভাবে এটাকে একটা এক্সাম্পল দেওয়া যায়। যেমন ইউকেমে তোমাদের জন্য বিভিন্ন অপশন এখন বাড়ানো হচ্ছে, এলএমএস করা হচ্ছে, আরেকটু আপগ্রেড করা হচ্ছে। যেটা ট্রেডিশনাল ক্লাসরুমে যদি আমরা থাকি, দেখা যাচ্ছে আমাদের এই আপগ্রেড করার হয়তো দরকার পড়ছে না, অথবা আমরা খুব ভালোই ছিলাম সেভাবে। কিন্তু এখন যেহেতু আমরা কি করছি, ওয়ার্ক ফ্রম হোম, এবং আমরা সবাই বাসায় বসে ক্লাস করছি, বাসায় পড়াশোনা করছি। সো আমাদের কিছু অ্যাক্সেস আমাদের দরকার, কিছু সফটওয়্যার আমাদের দরকার, অথবা কিছু আমাদের কি দরকার, আমাদের আরো কিছু টেকনিক্যাল স্কিল, টেকনিক্যাল কিছু ফ্যাসিলিটিস আমাদের দরকার, যেটা আমাদের বাসায় বসে কাজ করতে অনেক বেশি সাহায্য করবে, অথবা আমাদের স্টুডেন্ট ফ্রেন্ডলি হতে আরো সাহায্য করবে। এই কারণে আমরা কি করছি, আমরা আমাদের চেষ্টা করছি যে ট্রেডিশনাল এবং অনলাইন ক্লাসের মধ্যে যে গ্যাপটা, সেটাকে কিভাবে মিটিগেট করা যায়, কিভাবে আপগ্রেড করা যায়, এটাকে চিন্তা করা হচ্ছে। সো এইটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ অফ ডিসিশন মেকিং প্রসেস। আমরা আমাদের প্রবলেমটা প্রথমে কিন্তু আইডেন্টিফাই করেছি যে আমাদের আসলে এই জায়গাগুলোতে একটু গ্যাপ রিডিউস করতে হবে, তাহলে আলটিমেটলি আমরা একটা বেটার সলিউশন যেতে পারবো। সো যখন আমরা প্রবলেম আইডেন্টিফাই করলাম, দেন আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে এস্টাবলিশমেন্ট অফ ডিসিশন মেকিং ক্রাইটেরিয়া। আমাদের কি করতে হবে, আমাদের আসলে ডিসিশন মেকিং ক্রাইটেরিয়া, আমরা যে ডিসিশন মেক করব, কোন কোন জায়গায়, কোন কোন ক্রাইটেরিয়াতে, কোন কোন প্যারামিটারে আমরা ডিসিশন মেক করব, সেই জায়গাগুলো আমাদেরকে সিলেক্ট করতে হবে। সো সেকেন্ড স্টেপকে এই জন্য বলা হচ্ছে ডিসিশন মেকিং ক্রাইটেরিয়া, যেটা কি করবে, যেটা ডিটারমিন করবে কিছু ফ্যাক্টর, আলটিমেট ফ্যাক্টরস, যেটা আসলে মোস্ট রেলিভেন্ট ফর সলভিং। যেখানে আমার গিভেন প্রবলেমের সাথে আমার রেলিভেন্ট ফ্যাক্টরস গুলো, যেটাকে আসলে আমি সলভ করতে চাচ্ছি, যে ব্যাপারে আমি ডিসিশন মেক করতে চাচ্ছি, সেটা আমাকে ক্রাইটেরিয়া গুলো সেট করতে হবে। দেন আমাকে কি করতে হবে, সেকেন্ড ওয়ানের এক্সটেনশন, সেটা হচ্ছে আমাকে আসলে প্রায়োরিটি সেট করতে হবে, অ্যালাউয়েন্স অফ ডিসিশন মেকিং ক্রাইটেরিয়া। আমার যে ক্রাইটেরিয়া আমি সেট করলাম, যেমন আসলে আমার অনলাইন এবং অফলাইন ক্লাসের মধ্যে যদি গ্যাপটা মিটিগেট করতে হয়, আমাকে কি করতে হবে, আমাকে কি নাম্বার ওয়ানে আমার যে প্রবলেম, আমাকে নাম্বার ওয়ানে ইউকেএম একেবারে চেঞ্জ করে ফেলতে হবে, নাকি নাম্বার ওয়ানে আমার আসলে ডিভাইস এনশিওর করতে হবে, এই জায়গাটা আমার সেট করতে হবে। ডিভাইস যদি না থাকে, তাহলে তো আমার সফটওয়্যার আপগ্রেড করে, জুম ইনস্টল করে কোনো কাজ হচ্ছে না। সো আমাকে সেট করতে হবে যে আমার এই যে প্রবলেমটা আমি আইডেন্টিফাই করলাম, আমার ক্রাইটেরিয়া সেট করলাম, দেন আমাকে নাম্বারিং করতে হবে, অ্যাসাইন করতে হবে যে কোন জায়গায় আমার প্রায়োরিটি, আমার ক্রাইটেরিয়াগুলোকে আমার তখন কি করতে হয়, ইন টার্মস অফ ইম্পর্টেন্স আমাকে র্যাঙ্কিং ক্রিয়েট করতে হয় ফর মেকিং ডিসিশন, যে কোনটা আসলে রেলিভেন্ট। যেমন এটাকে আমরা কিভাবে বলছি, আমরা বলছি এটাকে আমরা একটা ওয়েট দিয়ে দিচ্ছি। ওয়েটটা আমরা কিভাবে দিচ্ছি, ক্রাইটেরিয়াগুলো যখন আমি সেট করে নিচ্ছি, আমাকে আসলে একটা ওয়েট ক্রিয়েট করতে হচ্ছে। সেটা কিভাবে, সেটা যদি আমরা একটা বক্সে যাই, আমি একটু হোয়াইট বোর্ডে যাচ্ছি, তোমরা কি দেখতে পাচ্ছ?
Yes, ma'am. ওকে। সো ক্রাইটেরিয়াকে আমরা কিভাবে সেট করছি, যেমন আমি নাম্বার 1 এ দিলাম আমার প্রথমে এনশিওর করতে হবে। সো ওয়েটটা আমি কিভাবে ডিটারমিন করছি, ওয়েট ডিটারমিন করছি আমি আউট অফ 10 আমি দিলাম আমার আসলে এই জায়গায় ইম্পর্টেন্সের লেভেলটা কতটুকু এটা বোঝানোর জন্য আমি দিলাম আমার আউট অফ 10 আমার আসলে 10 আউট অফ 10 আমার ডিভাইস দরকার, এটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। সো এরপর আমি দেখলাম যে আমার আসলে ডিভাইসের পর কি দরকার, আমার বিভিন্ন টেকনিক্যাল স্কিল দরকার, ট্রেনিং দরকার। ট্রেনিংকে আমি দিলাম 8 আউট অফ 10, এটার ওয়েট হচ্ছে 8 আউট অফ 10, সো এটা সেকেন্ড প্রায়োরিটি। দেন আমার কি করতে হবে, আমার এরপরে ধরলাম সি তে আরো কিছু, ডি তে আরো কিছু, এই প্রবলেম ইন্টিগ্রেট করার জন্য আমার কিছু ক্রাইটেরিয়া প্যারামিটার আমি সেট করলাম। প্রথমত ডিভাইস এনশিওর করতে হবে, টেকনিক্যাল স্কিল ট্রেনিং দরকার হবে। দেন আমার কি করতে হবে, সফটওয়্যার আপগ্রেড করতে হবে, আমাদের যে ফ্যাসিলিটিস ইনফ্রাস্ট্রাকচারাল যে ফ্যাসিলিটিস সেটাকে আপগ্রেড করতে হবে। সো সেই অনুযায়ী আমি 6, 4 অথবা 8, 8, 6 এইভাবে আমি আসলে আউট অফ 10 আমি কিছু মার্ক ডিস্ট্রিবিউশন অথবা ওয়েট ডিস্ট্রিবিউশন করে দিলাম, যেটা আলটিমেটলি কি করছে এই ক্রাইটেরিয়াটার ওয়েটটা অথবা আমার যে ডিসিশন মেকিং এর জন্য যে স্টেপ আমরা বলছি আমরা এস্টাবলিশিং ডিসিশন মেকিং ক্রাইটেরিয়া, আমি ক্রাইটেরিয়া সেট করে দিলাম। ক্রাইটেরিয়া সেট করার পর আমি আসলে র্যাঙ্কিং করে দিচ্ছি যে আমার আসলে কোন জায়গার রেলিভেন্সটা কতটুকু, এটার ওয়েটটা কতটুকু, যেটা আসলে আমার ডিসিশন মেকিং প্রসেসটাকে আরেকটু ইজি করছে। সো দেন আমার কি করতে হবে, আমাকে আমার থার্ড স্টেপে আমাকে অল্টারনেটিভটা ডেভেলপ করতে হবে। যেমন আমি একটা প্রবলেম যখন সলভ করছি আমাকে কি করতে হচ্ছে, আমি ডিভাইস এনশিওর করতে চাচ্ছি। এই জায়গায় শুধুমাত্র 10 আউট অফ 10 যেহেতু এই প্রবলেম সলভের জন্য ডিভাইস এই পয়েন্টটা ক্রাইটেরিয়া নাম্বার 1টা খুবই ইম্পর্টেন্ট। সো এই জায়গাতে যদি আমি সলভ করতে যাই আমাকে কি করতে হচ্ছে, আমাকে ডিফারেন্ট অপশনস যেটা আমার কাছে অ্যাভেলেবল সেই জায়গাতে আমার আসলে একটু চিন্তা করতে হচ্ছে যে কোন জায়গাটা আসলে এই প্রবলেমটা সলভ করার জন্য আমার কি কি অপশন আছে অ্যাভেলেবল। যেমন আমি ডিভাইস আমি আমার কাছে ল্যাপটপ আমি এনশিওর করতে পারি, মোবাইল এনশিওর করতে পারি, কিন্তু কোনটা কত সহজে এবং কত ইউজফুলি আসলে কতটা এফিশিয়েন্টলি আসলে এটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি সেটা আমার দেখতে হবে। যেমন সফটওয়্যার আপগ্রেডেশনের কথা যদি বলি তাহলে আমাকে কি করতে হবে, আমাকে ডিফারেন্ট ভেন্ডরের সাথে আমার কথা বলতে হবে যারা আসলে, এবং তাদের সাথে কথা বলে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে তাদের যে সফটওয়্যার আসলে কি কি আমাদেরকে ফ্যাসিলিটিস প্রোভাইড করছে, তাদের আসলে সফটওয়্যারটা কতটুকু সুইটেবল আমাদের বেটার ফ্যাসিলিটিস দেওয়ার জন্য, আমাদেরকে সার্ভিস দেওয়ার জন্য, সেটা আমাকে কি করতে হয় অপশনগুলোকে আমার আসলে দেখতে হয়। দেন আমার ডিসিশন মেকিং প্রসেসে যেতে হয়। এই জন্য বলা হচ্ছে নাম্বার 4 স্টেপস হচ্ছে আমার ডেভেলপিং অল্টারনেটিভস। আমাকে বিভিন্ন অল্টারনেটিভ খুঁজতে হয় যে আমি যে প্রবলেমটাতে আছি আমার অ্যাভেলেবল অপশনগুলো কি, অল্টারনেটিভস গুলো কি, এবং এই অল্টারনেটিভ গুলোকে আমার আসলে বেটার অপশন, এই বিভিন্ন অল্টারনেটিভ থেকে বেটার অপশন আমাকে চুজ করে নিতে হয়। এই জন্য নাম্বার 4 স্টেপ যেটা সেটা হচ্ছে ডেভেলপিং অল্টারনেটিভস। দেন অ্যানালাইজিং অল্টারনেটিভস। অ্যানালাইজিং অল্টারনেটিভস এর আমরা কি করছি, আমরা আসলে এই ক্রাইটেরিয়ার যে ওয়েট আমরা সেট করলাম এই ওয়েট সেটের সাথে আমরা কি করছি, আমরা ভ্যালু অ্যাড করে দিচ্ছি। সেটা কিভাবে, যেমন আমি ডিফারেন্ট ভেন্ডরের সাথে কথা বলে দেখলাম যে আমার এই যে টেকনিক্যাল ফ্যাসিলিটিস ধরে নিলাম আমাদের 2 নাম্বার প্রবলেম, তো এটাকে সলভ করার জন্য আমরা কি করছি, আমরা আসলে ডিফারেন্ট ভেন্ডরের সাথে কথা বলেছি। সো আমাদের ওয়েট হচ্ছে 8। আমি এখানে ঠিক করে নিলাম আমরা কি করব, আমরা আমাদের বিভিন্ন সফটওয়্যার ডেভেলপিং অর্গানাইজেশনের সাথে আমরা কাজ করব। আমরা তাদের প্রেজেন্টেশন নিচ্ছি যে কে কত ভালো ফ্যাসিলিটিস আমাকে দিচ্ছে। সো আমাদের ওয়েটটা ছিল 8, আমাদের ধরলাম সফটওয়্যার অথবা আপগ্রেডেশন এই জায়গায় আমাদের ওয়েট ছিল 8। আমরা ভেন্ডর এ বি সি তিনটা ভেন্ডরের সাথে আমরা কথা বললাম এবং তাদেরকে আমরা কি করলাম, তাদেরকে আমরা নাম্বারিং করলাম, তাদেরকে আমরা মার্কস দিলাম তাদের প্রেজেন্টেশনের উপর, তাদের যে ফ্যাসিলিটিস তারা প্রোভাইড করছে তার উপর। সো দেখলাম নাম্বার যে ভেন্ডর এ তার সে পেয়েছে 8। এই 8টা হচ্ছে আমাদের যে ইম্পর্টেন্সটা ছিল ওয়েটের 8, আর এই 8টা হচ্ছে আমি তাদের প্রেজেন্টেশন দিয়ে দেখলাম যে তারা আমাদের যে ফ্যাসিলিটিস দিচ্ছে আউট অফ 10 সে 8 পায়, 7 পায়, 9 পায়। সো আমার কি করতে হবে, এই যখন আমি এই ক্যালকুলেটিভ ওয়েতে যখন আমি অ্যাপ্লাই করব
ডিসিশন মেকিং প্রসেসকে, তখন আমি ইজিলি চুজ করতে পারছি যে আমার আসলে ভেন্ডর সি কে দরকার, সে আমাকে বেটার ফ্যাসিলিটিস দিবে উইথ সফটওয়্যার আপগ্রেডেশন। এই কারণে আমি আসলে ভেন্ডর সি কে কি করব, চুজ করব। যে প্রসেসটাকে, যে স্টেপটাকে আমরা বলছি অ্যানালাইজিং অল্টারনেটিভস। অল্টারনেটিভ আমার হাতে থাকলেই হবে না, আমাকে অল্টারনেটিভ থেকে বেটার প্রসেস অ্যাপ্লাই করে আমাকে চুজ করতে হবে। শুনতে পাচ্ছো? ইয়েস ম্যাম। Yes, ওকে, ma'am. কোনো প্রশ্ন আছে এ পর্যন্ত? আমরা অল্টারনেটিভ থেকে চুজ করলাম, আমাদের হাতে অনেক অল্টারনেটিভ আছে, কিন্তু আমাকে কি করতে হবে, আমাকে আসলে আমার যে ক্রাইটেরিয়া আমি সেট করেছিলাম, ক্রাইটেরিয়ার সাথে যে ওয়েট আমি সেট করেছিলাম তার সাথে ক্যালকুলেট করে আমার অল্টারনেটিভটাকে অ্যানালাইজ করতে হবে। এবং অ্যানালাইজ করার পর যখন আমি দেখলাম যে আমার ভেন্ডর সি আসলে সবচেয়ে, আমি যখন মাল্টিপ্লাই করছি ওয়েটের সাথে আমাদের অপশন এ বি সি, তখন আমি তাদের যে ক্যালকুলেট করে আমি যখন দেখলাম যে সবচেয়ে বেশি হাইয়েস্ট মার্ক আসলে কে পেয়েছে, অথবা তার যে ভেন্ডরকে আমি যদি নেই, আমি তাহলে আসলে সবচেয়ে বেটার ফ্যাসিলিটিস পাবো এবং এটা আসলে সবচেয়ে উপযোগী হবে। তখন আমাকে কি করতে হবে, অল্টারনেটিভ গুলোর মধ্য থেকে আমাকে বেস্ট অল্টারনেটিভটা আমাকে চুজ করতে হবে, যেটা আমাকে আসলে আমার প্রবলেম সলভ করার ক্ষেত্রে সাহায্য করবে। সো আমি আমার যে হাইয়েস্ট অ্যামাউন্ট যে জায়গায় দেখলাম ভেন্ডর সি, আমি ভেন্ডর সি কে চুজ করলাম। এর পরবর্তী স্টেপে আমি কি করছি, আমি ডিসিশন মেক করছি। ডিসিশন মেক আমি কিভাবে করলাম, আমি আসলে ডিসিশন মেক করছি আমার স্কোরের উপর ডিপেন্ড করে। আমি অ্যানালাইজ করলাম, আমি আমার ডিসিশন মেক করলাম যে আমি ভেন্ডর সি কে নিব। এভাবে প্রত্যেকটা ক্রাইটেরিয়াকে আমরা একইভাবে আমাদের অল্টারনেটিভের সাথে অ্যাডজাস্ট করে ক্যালকুলেট করে আমরা বের করে নিতে পারি যে আমরা আসলে কোন ডিসিশনটাতে যাব। সো ডিসিশন মেকিং আমার হয়ে গেল। এর পরবর্তী টাস্ক হচ্ছে আমার ইমপ্লিমেন্টেশন। ইমপ্লিমেন্টেশনটা কি, আমার শুধু ডিসিশন নিলেই হবে না, আমাকে আসলে কি করতে হয়, ইমপ্লিমেন্ট করতে হয় ডিসিশনটাকে। যে এই ইমপ্লিমেন্টেশন অফ ডিসিশন, এটাকে আমরা কি বলছি, অ্যাক্ট অফ ক্যারিং আউট দ্য ডিসিশন দ্যাট হ্যাজ বিন মেড। যেটা আসলে ডিসিশন নেওয়া হয়েছে সেটাকে আমরা কি করছি, আমরা পরিণত করছি, কাজে কনভার্ট করছি, যেটা আসলে এক্স্যাক্টলি কমিউনিকেশনের উপর বেস করে হয়ে থাকে। সো আমার যে ডিসিশনটা, এটাকে আসলে ইমপ্লিমেন্ট করাটা সবচেয়ে বেশি জরুরি। এবং এর পরবর্তী লাস্ট যে স্টেপ, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ এন্ড last step of decision making process, যেটা রিসিভিং ফিডব্যাক অ্যাবাউট দ্য ডিসিশন দ্যাট হ্যাজ বিন মেড অথবা দ্যাট হ্যাজ বিন ইমপ্লিমেন্টেড। যেটা ইমপ্লিমেন্ট করা হলো, যেটা ডিসিশন নেওয়া হলো, সেই ডিসিশনটা যখন আমি অ্যাপ্লাই করলাম, তার উপর ভিত্তি করে আমার আসলে কি করতে হয়, আমার ফিডব্যাক রিসিভ করতে হয়। আমি কি করি, আমরা কোনো একটা নতুন কিছু যখন অ্যাপ্লাই করি, যেমন আমাদের হয়তো আমাদের ক্লাসরুমে আমরা নতুন কোনো স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করছি, আমরা কি করছি, প্রথমত আমি সেটা অ্যাপ্লাই করেই কিন্তু আমরা সাথে সাথে কি করছি না, এটাকে একেবারে প্রথমত অ্যাপ্লাই করে দিচ্ছি না। আমরা প্রথমত এটাকে ট্রায়াল বেসিসে অ্যাপ্লাই করি, যে এটা অ্যাপ্লাই করলে আসলে ইমপ্লিমেন্টেশনের পরে আমরা জানার চেষ্টা করি যে রিসিভার্স ফিডব্যাক আমরা নেওয়ার চেষ্টা করি, স্টুডেন্টস ফিডব্যাক আমরা নেওয়ার চেষ্টা করি, যে তোমাদের আসলে এই স্ট্র্যাটেজিটা তোমাদের উপর অ্যাপ্লাই করার কারণে তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা কেমন হয়েছে, অথবা তোমাদের আসলে এই জায়গাতে তোমরা কতটুকু কমফোর্টেবল। সো আমরা ইভালুয়েট করি আমাদের আউটকামটাকে, এটা কতটুকু ইফেক্টিভ, এটা এফিশিয়েন্ট কিনা, অ্যাপ্রোপ্রিয়েট কিনা, অথবা এটা কি যথেষ্ট কিনা আমাদের অর্গানাইজেশনের এই প্রবলেম সলভের ক্ষেত্রে। যদি এটা যথেষ্ট না হয়, তো স্কোর ভালো পেলো কিন্তু আসলে ইমপ্লিমেন্টেশনের দিক থেকে দেখা গেল 0, তখন আমরা কি করছি, আমরা আবার সলভের চেষ্টা করছি, রিসলভের চেষ্টা করছি। সো আমাদের বেসিক যে টার্ম, সেটা হচ্ছে আমরা আসলে ডিসিশন মেক কেন করি, আমরা প্রথমত একটা প্রবলেম থেকে স্টার্ট করে আলটিমেটলি এটা আমরা ইমপ্লিমেন্টেশনে যাই এবং এটাকে ইভালুয়েট করি। আর এই যে অর্গানাইজেশনের ডিসিশন মেকিং প্রসেস, এই প্রসেসটা আসলে কেন করা হচ্ছে, এই প্রসেসটা ওই অর্গানাইজেশনের যে আলটিমেট গোলস, আলটিমেট অবজেক্টিভস, এটাকে মিট করার জন্যই আসলে এই প্রসেসটা অ্যাপ্লাই করা হচ্ছে। এটা ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে হতে পারে। সো তোমরা যেটা করবে, তোমরা শুধুমাত্র ডিসিশন মেকিং প্রসেস হয়তো এইভাবে আসবে না, যদি আসে তোমরা স্টেপগুলোকে একটা এক্সাম্পলের সাহায্যে তোমরা ব্যাখ্যা করতে পারো, তাহলে ইজি হয়। কোনো প্রশ্ন আছে? নো ম্যাম। নো ম্যাম। ওকে, ওকে, নেক্সট ক্লাসে আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রবলেমস অফ ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি এই টপিকগুলোতে যাব। আমার মনে হয় ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের টপিকটা একটু বড়, ওটার উপর আমরা 2টা ক্লাস নিলে আমাদের সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমরা টার্ম পেপারের প্রেজেন্টেশনে যাব এবং ক্লাস টেস্টে। ঠিক আছে, ক্লাস টেস্টের সিলেবাসটা তোমাদের আমি দিয়ে দিব, যাতে তোমরা প্রিপেয়ার্ড হতে পারো।
কোনো প্রশ্ন না থাকলে আমি শেষ করছি। ম্যাম সাবিক আর রেজন ম্যাম আইডি 19 and 35 রোল দিয়েছিল ম্যাম। 35 19 ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম Assalamualaikum. Gracias.